সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন বিস্কুইতে। সঙ্গে আছি আমি জান্নাতুল সুমনা এবং আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছে শরীফ রওশন। কেমন আছেন রওশন? আমরা যদি আজকে গতকালের ম্যাচটির কথা বলি, বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচটির কথা বলি, ওভারঅল প্রথমেই যদি বলি টসের ব্যাপারটা, টসে কিন্তু বাংলাদেশ জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তটা কি যুগোপযোগী ছিল কিনা? আমরা আসলে ম্যাচের পরে কিন্তু স্কোরটা দেখে বুঝতে পেরেছি যে 190 রানের মতো একটা বড় স্কোর ভারতের বিপক্ষে চেস করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে গেছে বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে যেহেতু আমাদের টস ভাগ্য আমাদের ফরে ছিল, আমরা কিন্তু ইচ্ছা করলেই আমরা নিতে পারতাম। সবচেয়ে বড় যে কথাটা, টস জিতে উইকেট বুঝে সিদ্ধান্ত নেওয়া, সেখানে কিছুটা আমার মনে হয় আমাদের অধিনায়কের হয়তো বা একটু কিছুটা ভুল হয়ে গেছে। টসের আগে তিনি কিন্তু পরে তিনি বলেছেন যে আসলে 150 এই উইকেটে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা দেখেছি ভারতের বিপক্ষে স্পিনারদের কাজে লাগিয়ে তারা কিন্তু ভারত 190 করে ফেলেছে। সেক্ষেত্রে কিন্তু অনেক বিশাল স্কোর করে ফেলেছে। আমাদের হয়তোবা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটাই ভালো ছিল। আরেকটু বলতে চাই বেস্ট 11টা যদি কথা বলি, একটু চেঞ্জেস এবং চেঞ্জটা কিন্তু খুবই অদ্ভুত ধরনের লেগেছে। আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা। আমরা একজন ব্যাটারকে খেলেছি, জাকির আলী অনেককে খেলিয়েছি, কিন্তু অনেক থ্রু আউট দ্য টুর্নামেন্ট কিন্তু সাকসেসফুল ছিল না। পেস বোলাররা অনেক ভালো করেছে এবং তাসকিন উইথ ফর্ম ছিল এবং শরীফুল আমাদের আরও একজন ভালো বলার বেঞ্চে ছিল। সেক্ষেত্রে আমরা আরেকজন বলার হয়তো বা এক্সচেঞ্জ করে শরীফুলকে দেখতে পারতাম, না করে আমরা একজন ব্যাটারকে ইনক্লুড করেছি টিমকে। আপনার কাছে কি মনে হচ্ছিল এই ইনক্লুশনটা ভালো একটা পজিটিভ ছিল কিনা টিমের জন্য? ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের স্কোর কার্ডটা দেখলে আপনি পুরোপুরি পরিষ্কার হয়ে যাবেন যে বাংলাদেশ কিন্তু লিটন দাসকে অনেকদিন পর ওপেনিং করিয়েছে। তানজিদ হাসান তামিমকে যদিও আসলে তার ওপেনার হিসেবে নিয়েছে, কিন্তু ওপেনিং কিন্তু লিটন দাসকে নিয়েছে। লিটন দাস সেইভাবে আসলে ভালো করতে পারেনি, 10 পেরেই কিন্তু এরপর আউট হয়ে গিয়েছেন। সেক্ষেত্রে যে আমাদের খুব বেশি চেঞ্জ হয়েছে তাও না। তৌহিদ হৃদয়কে 5 থেকে 4-এ উঠিয়ে আনা হয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদকে 6-এ ব্যাটিং করানো হয়েছে। আপনি বলছিলেন জাকির আলী অনিককে নিয়ে কাজ করা হয়েছে। জাকির আলী অনিকের মতো ব্যাটারকে আসলে দলে নিয়ে তাসকিন আহমেদকে বসিয়ে দল গড়া কি স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট গিয়েছে, এটা আসলে আমারও আসলে সেমনভাবে বোধগম্য নয়। কারণ আপনি দেখেন যে আমরা কিন্তু ধারাবাহিকভাবে ব্যাটিং অর্ডারটা ফল করে যাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু ব্যাটিংয়ে আমরা সেভাবে শক্তিশালী হচ্ছি না, সেক্ষেত্রে আমাদের কিন্তু বোলিং সাইডটাকে শক্তিশালী করার প্রয়োজন ছিল, বিশেষ করে ভারতের বিপক্ষে, যেখানে আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে পারলেই কিন্তু আমরা অলমোস্ট সেমিফাইনাল আমাদের ক্লিয়ার হয়ে যেত। আফগানিস্তান আরেকটা ম্যাচ ছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আপনি দেখেন জাকির আলী অনিক, যদি আমি শুরু থেকে বলি যে ইন্ডিয়ার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে তিনি 0 করেছেন, এরপরে 8, নেপাল নেদারল্যান্ডসের মতো দলের কাছে 12-14 খেলে একজন প্লেয়ারকে নিয়ে আপনি ভারতের বিপক্ষে দলে আপনি তাকে ইনক্লুশন করাচ্ছেন, তার সাথে তাকে আপনি ব্যাটিং করাচ্ছেন। আপনি দেখেন আপনি শেখ মাহিদিকে কিন্তু আপনি ফিনিশার হিসেবে কাজে লাগাতে পারেন। সেখানে আপনি কিভাবে আপনি জাকির আলী অনিককে কোন হিসাবে আপনি দলে নিয়েছেন, সেটা আসলে অনেকের কাছে প্রশ্ন। ইভেন আমাদের বাংলাদেশের যারা সাবেক ব্যাটার আছে তারাও কিন্তু একই প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আসলে কোন হিসাবে বা কোন পরিকল্পনায় জাকির আলী অনিককে ভারতের বিপক্ষে দলে নিয়েছেন। আমরা যদি টিম ইন্ডিয়া ব্যাটিং কার্ডটা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের বোলিং ইয়াটাও কেমন ছিল। আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে আমাদের বোলিংয়ের ক্ষেত্রে স্পেশালি উইকেটটা যেরকম ছিল, আমার কাছে মনে হয় টি-20 এই ধরনের রান আসে। আমি বলতে চাই না যে বলাররা ভালো বোলিং করে, বলাররা খারাপ বোলিং করেছে, বলাররা আমার কাছে মনে হয়েছে ভালো বোলিং করেছে। ইন্ডিয়া টিমের ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং। আপনি যদি দেখেন তাদের স্ট্রাইক রেট এবং তাদের স্কোর, প্রত্যেকটা ব্যাটারই কিন্তু রান পেয়েছে উইদাউট সূর্য কুমার যাদব ছাড়া সবাই রান করেছে। আপনি যদি তাদের স্ট্রাইক রেটটাও দেখেন। আরেকটু জিনিস বলতে চাচ্ছি, যখন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ব্যাটিংয়ে ছিল, আপনি যদি বিরাট কোহলিকে দেখেন, সে কিন্তু বিগত তিন ম্যাচেই সে কিন্তু পেস বোলিংয়ে আউট হয়েছে। এবং আমি যদি রোহিত শর্মার কথা বলি, ইনকামিং বলে কিন্তু লেফট আর্ম পেস বোলার বলে আউট হয়েছে। সেটাই বলতে যাচ্ছিলাম যে ভারতের মতো দলের বিপক্ষে আপনি স্পিন সহায়ক উইকেট, যেখানে আসলে স্পিন আমরা যেখানে খেলছি, সেই উইকেটে আসলে আপনি স্পিন দিয়ে দুই প্রান্তেই বল করাচ্ছেন, এটা আসলে কতটা যুক্তিসঙ্গত বাংলাদেশের পরিকল্পনা? আমি অনেকেই প্রশ্ন করছেন যে দুই প্রান্তে আপনি যখন স্পিন করাচ্ছেন, রোহিত শর্মার কাছে আপনি স্পিন বল দিচ্ছেন, সেটা আসলে খুবই হতাশাজনক বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট।
আপনি দেখেন বিরাট কোহলির কিন্তু আপনি যেটা বললেন যে তিনি যতগুলো এখন পর্যন্ত বিশ্বকাপে আউট হয়েছেন সব কিন্তু পেসারদের বলেই আউট হয়েছেন। সেক্ষেত্রে কিন্তু আমরা পেসটাকে আরেকটু বেশি শক্তিশালী করে তাদেরকে হয়তো বা বিরাট কোহলি যেটা এখন ফর্মে নেই বলতেই হচ্ছে, বিরাট কোহলির যে ফর্ম আমরা দেখে থাকি সে ফর্মে যেহেতু নেই, তাকে কিন্তু আমরা পেস দিয়ে তাকে আটকাতে পারতাম, কিন্তু আমরা যে কাজটা করে ফেলেছি, আপনি শেখ মেহেদীকে আপনি শুরুতে নামিয়েছেন, সেখানে নতুন বলে সেই অফ স্পিনে ভালো করে, কিন্তু যদিও আসলে সেইভাবে তিনি কোনো উইকেট আনতে পারেনি, কিন্তু রান খরচের ক্ষেত্রে তিনি খুব মোটামুটি আমার মনে হয় সে ভালোই ছিল ওই উইকেটে। কিন্তু তারপর আপনি দুই প্রান্তে যখন স্পিন দিচ্ছেন তখন আসলে ভারতের জন্য আসলে সুবিধা করে দিচ্ছেন অন্তত, কারণ আপনি প্রথমে উইকেট পাচ্ছেন না, অনেক পরে উইকেট পাচ্ছেন। সাকিব আল হাসান উইকেট নিয়েছেন, তারপর আবার তানজিম সাকিব যখন এসছেন তার ওভারে তিনি পরপর দুইটা উইকেট নিয়েছেন এক ওভারে, তারপর আপনি আবার তাদেরকে একদমই পুরো রিলিজ করে দিচ্ছেন, প্রেশার রিলিজ করে দিচ্ছেন উইকেট না নিয়ে, তারা 6 ওভার বাউন্ডারি খেলছে। এইটা কিন্তু আমাদের একটা চাপ ধরে রাখার একটা সুযোগ ছিল, কিন্তু আমরা সেইখানেই কিন্তু অনেকটা বেশি ব্যর্থ হয়ে গেছি। যেটি বলছিলেন আমি একদমই আপনার সাথে এগ্রি করবো। এবং আমরা যদি বাংলাদেশের ব্যাটিংটা একটু দেখি, বাংলাদেশের ব্যাটিংয়ের ক্ষেত্রে মনে হচ্ছিল আবারও প্রথম থেকে আমি জানি না দেখেছেন কিনা প্রেস কনফারেন্স, সাকিব আল হাসান কিন্তু বলেছিল যে 150 রান আমরা অনেক বেশি 150 রানের উইকেটে খেলে ইউজ টু, তো দেখা যায় সেই ক্ষেত্রে 190 বা 200-এর কাছাকাছি স্কোর হলে আমরা মেন্টালি ওভাবে এখন পর্যন্ত প্রস্তুত না ওই রানগুলো চেস করার জন্য। সেই ক্ষেত্রে কি শুধু ব্যাটারদেরই দায়বদ্ধতা থাকে না, ম্যানেজমেন্টেরও একটা দায়বদ্ধতা থেকে যায় যে আমরা কেন স্লো উইকেটে খেলছি। আমাদের কিন্তু এখনকার টি-20 ক্রিকেটটা যদি দেখেন অনেক বেশি স্কোর হয় 200 কাছাকাছি। বাংলাদেশ খুব কম ম্যাচেই কিন্তু এখন পর্যন্ত 200 রান দল হিসাবে করতে পেরেছে বা 200-এর কাছাকাছি রান চেস করতে পেরেছে। সেক্ষেত্রে কি শুধু আপনি ব্যাটারদের ব্যর্থতাই বলবেন নাকি ম্যানেজমেন্টেরও এখানে একটা দায়বদ্ধতা থেকে যায়? অবশ্যই ম্যানেজমেন্টের পরিকল্পনা, অধিনায়ক প্লাস কোচের একটা সিদ্ধান্ত কিন্তু এখানে থাকে, আমরা কিভাবে দলটাকে সাজাবো, কোন পরিকল্পনায় আমরা বিপক্ষ দলের এগেনস্টে এগিয়ে যাব। সেক্ষেত্রে অবশ্যই ম্যানেজমেন্টের তো অনেকটা বড় একটা অবদান আছে এখানে। সেক্ষেত্রে আমরা কিন্তু আপনি টি-20তে আপনি বলছেন যে আমরা স্লো উইকেটে খেলে থাকি, অবশ্যই আমরা স্লো উইকেট, আমাদের মিরপুরের উইকেট ওইভাবে ব্যাটিং আমরা সেভাবে স্পোর্টই যেটা উইকেট বলে থাকি, আমাদের সেই স্পোর্ট উইকেট আমরা সবসময় পেয়ে থাকি না। সেক্ষেত্রে আমরা ওই জায়গাতে অনেক পিছিয়ে আছি, কিন্তু আমরা এমন না যে আমরা 200 রান করিনি এই ফর্মেটে। কিন্তু এই মাঠে যে মাঠে ভিভিয়ান রিচার্ডসন যে মাঠে খেলা হয়েছে ভারতের বিপক্ষে, সেই মাঠে কিন্তু 190 চেস করে জেতা, তাও আবার ভারতের বিপক্ষে, এটা বাংলাদেশের জন্য কষ্টসাধ্য না হলেও তারা যে মানসিকভাবে আসলে হারার আগে হেরে যায়, এটা কিন্তু সাকিব আল হাসান নিজেই বলেছেন যে আমরা 150, 60, 30 রান করে এরকম রান চেস করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। এই জন্য যখন আমরা দেখেছি এত বড় স্কোর, তখন আমরা অটোমেটিক্যালি ওইখানেই হেরে গিয়েছি। আমাদের আসলে ওইভাবে ব্যাটিং সেভাবে সহায়ক না হলে আমরা করতে পারিনি। আরেকটা বিষয় আপনি দেখেন যে আমরা ব্যাটারদের, আমার কালকে খেলা দেখে মনে হয়েছিল যে ব্যাটারদের যে জয়ের যে একটা পরিকল্পনা, সেটা কিন্তু আমরা কোনো ক্রিকেটারের শরীরী ভাষায় পাইনি। আপনি দেখেন যে তানজিম হাসান সাকিবের আগে যদি যারা টপ অর্ডার ব্যাটিং করেছে, লিটন দাস বা সাকিব আল হাসান, সবাই কিন্তু সূর্যকুমার যাদবের বলেই শট খেলতে গিয়ে আউট হয়েছেন। তানজিম হাসান, সাকিব, তহিদ হৃদয় লেগ বিফোরের ফাঁদে পড়ে তারা আউট হয়েছেন সূর্যকুমার যাদবের বলে। সেক্ষেত্রে আমরা কিন্তু শর্ট খেলার ক্ষেত্রে যেই যাদেরকে আসলে হার্দিক পান্ডিয়া বা আর্শদীপ সিং, যাদের শর্ট খেলার যাদের বলে আমরা খেলতে পারতাম, খেলার সুযোগ ছিল, সেখানে কিন্তু আমরা সেই শটগুলো খেলতে আমরা নিজেরাই ভীত হয়ে গেছে। আমার মনে হয়েছে অন্তত তাহিদ হৃদয় যেটা বলবো বা লিটন দাস যে ছক্কাটা মেরেছে, সেটা মনে হচ্ছিল যে না, তার জড়তা কিছুটা কমেছে। এরপরে যখন বল খেলতে গিয়েছে, শট খেলতে গিয়ে তিনি মনে হয়েছে না, সেই শটটা কনফিউজড হয়ে গেছে, সে খেলবে কি খেলবে না, সেখানে সে আউট হয়ে গেছে। আরেকটা বিষয় বলতে চাই যে রওশন, আপনি যদি টপ অর্ডার ব্যাটিংটা দেখেন, 4টি ব্যাটসম্যান আউট হয়েছে স্লোয়ার বলে। সেই ক্ষেত্রে কিন্তু ট্যাকটিক্যালিও যদি আমরা বলি আমাদের ব্যাটাররা স্লোয়ার বল বা ভেরিয়েশনগুলো ঠিকভাবে খেলতে পারছে কিনা। আরেকটা ব্যাপার যেটি বলছিলেন যে ইনটেন্টটা আমাদের কোনো ব্যাটারের কাছে যখন প্রথম থেকেই খেলা শুরু হয়, তখন থেকেই যদি দেখেন কোনো ব্যাটারের মধ্যেই ওই অ্যাপ্রোচটা ছিল না যে আমরা জয়ের জন্য খেলবো। আপনি লাস্ট ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে খেলাটি হয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপে 2022 সালে, সেখানেও কিন্তু ইন্ডিয়া 184 রান করেছে, বেশি রানের ব্যবধান না আজকের ম্যাচটার কথা, গতকালের ম্যাচটার কথা বললে। সেক্ষেত্রেও কিন্তু লাস্ট ম্যাচেও কিন্তু অস্ট্রেলিয়াতে ওই ম্যাচটাতেও কিন্তু বাংলাদেশের ব্যাটাররা কাছাকাছি গিয়েছে, খুব কম রানের ব্যবধানে হেরেছে। কিন্তু আজকের ম্যাচটির কথা যদি আমি বলি, প্রথম থেকেই কোনো ব্যাটারের মধ্যেই মনে হচ্ছিল না যে তারা জয়ের জন্য খেলছে বা কাছাকাছি যাওয়ার জন্য খেলছে। এটা একটু দৃষ্টকটু মনে হচ্ছিল কিনা
বা গেম প্ল্যানিং বা ড্রেসিং রুম থেকে মেসেজটা কীরকম ছিল, এটা একটা কিন্তু বড় কোশ্চেন থেকেই যায়। সবাইকে মনে হচ্ছে ব্যক্তিগত পারফরমেন্স তাদের নিজেরা কতটা কে এগিয়ে যাবেন, কে 40 করবেন, কে 30 আপ করবেন, সেরকম মনে হয়েছে তাদের সবারই। কিন্তু নিজের আমরা যে বলি যে আসলে ক্রিকেট খেলাটা কিন্তু দলগত, তিনটা বিভাগকে সমানভাবে যখন খেলে থাকে তখনই কিন্তু আমরা জয়টা পেয়ে থাকি। কালকে বোলিং সাইডটাও যেমন দুর্বল ছিল, ব্যাটিং সাইডটাও কিন্তু সেম একইভাবে ফল করেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা রিশাদ হোসেন যদি বলি যে আসলে সাথে নেমে রিশাদ হোসেন 10 বলে 24 রান করেছে, সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া ছিল। কিন্তু আমি যেটা বলছিলাম যে শেখ মাহিদিকে আপনি নিয়েছেন স্পিন হিসেবে ভারতের বিপক্ষে নতুন বলে বল করার জন্য, অফ স্পিন হিসেবে। সেই ক্ষেত্রে আপনি সাথে কিন্তু রিয়াদের পরে সবসময় কিন্তু শেখ মাহিদি খুব ভালো ফিনিশার হিসেবে কাজে আসেন। এক্ষেত্রে আমরা যদি তাসকিন আহমেদকে এই বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচে নিতে পারতাম, ভারতের বিপক্ষে তিনি কিন্তু অনেক ভালো বল করে থাকেন। আমরা কিন্তু দেখেছি যে ব্যাক টু ব্যাক তিনি কিন্তু খুব ভালো ব্রেক থ্রু এনে দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে, এবং 142-এর বেশি স্পিডে তিনি বল করেছেন, যেটা বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে রুবেল হোসেন আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু তাসকিন আহমেদকে দলে না নিয়ে অনেকটাই ভুল করে ফেলেছি। এক্ষেত্রে আমরা ভুগছিও, পয়েন্ট টেবিলে আমাদের অনেক বেশি কম নেট রান রেট কমে গেছে। রওশন, আবার আমরা আপনার কাছে শুনবো ম্যাচটি সম্পর্কে, তার আগে আমরা একটু ফিরে আসছি বিরতি থেকে। দর্শক যারা শুনছিলেন এতক্ষণ সঙ্গেই থাকুন, ফিরে আসছি ছোট্ট একটি বিরতি থেকে। ফিরে এলাম আবারও বিরতির পরে। রওশন, আপনি ম্যাচটি দেখেছেন অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানে। আফগানিস্তান কিন্তু জয় লাভ করেছে। আপনার কাছে কি মনে হয় এটা একটা আপসেট ছিল বড় দলকে হারানো, নাকি আপনার কাছে মনে হয় যে আফগানিস্তান থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেভাবে খেলেছে তারা ওয়েল ডিজার্ভিং উইন, এবং আজকের ম্যাচটা অনেক ভালো খেলেছে? প্ল্যানিং যদি বলি, সব কিছু মিলে তাদের ব্যাটিং থেকে শুরু করে বোলিং সবাই কন্ট্রিবিউট, অ্যাজ এ টিম প্লেয়াররা কন্ট্রিবিউট করা। তো আপনার কাছে কি মনে হয় ওভারঅল পারফরমেন্স আফগানিস্তানের? এই মাঠে কিন্তু বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান খেলবে পরে ম্যাচটাতে, এটা কিন্তু আমার সবচেয়ে বড় ভয়ের কারণ মনে হচ্ছে। কারণ আফগানিস্তান আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেইভাবে প্ল্যানিং করে স্পিন অ্যাটাকে গিয়েছে, সেটা অনেক বেশি প্রশংসা দাবিদার। আমরা সবাই জানি আফগানিস্তান স্পিন অ্যাটাকে অনেক বেশি এগিয়ে অন্যান্য দেশের তুলনায়। সেখানে যদি আমরা বলি বাংলাদেশ, সেখানেও বাংলাদেশ থেকে অনেক বেশি এগিয়ে। অস্ট্রেলিয়া কিন্তু পেসারদের দিয়ে আসলে কাজ করাতে বেশি পছন্দ, কিন্তু যেহেতু আজকে আমরা এই মাঠে স্পিন ধরছিল ভালো, বা অস্ট্রেলিয়া কিন্তু ওইভাবেই আসলে নিজেদের দল গঠন করেছে। কিন্তু ওই একই ভুল কিন্তু অস্ট্রেলিয়া করেছে বাংলাদেশের মতো, যে টস জিতে তারাও কিন্তু ফিল্ডিংয়ে চলে গিয়েছে, আফগানিস্তানকে আগে ব্যাটিং করেছে। আফগানিস্তানও মোটামুটি ভালো একটা সংগ্রহ করেছে। এরপরে কিন্তু অস্ট্রেলিয়া যখন ব্যাটিংয়ে এসেছে তখন কিন্তু অস্ট্রেলিয়াকে পরপর 2-1টা উইকেট এনে কিন্তু আফগানিস্তান খুব সহজেই তাদেরকে কাবু করে ফেলতে পেরেছে। এই যে আমি বাংলাদেশের সাথে আমি আফগানিস্তান যে প্ল্যানিং একটু করব, প্রথমে কিন্তু নাভিনুল হক এবং ফাজল হক ফারুকি দিয়ে তারা বল করেছে। ফাজল হক ফারুকি যদিও এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট টেকার ছিল, কিন্তু এই ম্যাচে আজকে যেহেতু তিনি উইকেট পাননি, কিন্তু তার ইকোনমি রেটটাও কিন্তু খুব একটা মানে খারাপ নয়, মোটামুটি ভালো ছিল। সেক্ষেত্রে আমরা একটু তার আগে যদি স্কোর কার্ডটা দেখি বা অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের, আপনি তাহলে দেখতে পারবেন ওরা যেভাবে, স্পেশালি আফগানিস্তানের ব্যাটিংটার কথা আমি স্পেশালি বলতে চাই যে 12 ওভারেও কিন্তু অস্ট্রেলিয়ার মতো বোলিং লাইন আপ থাকার পর এত স্ট্রং বোলিং লাইন আপ তারা কিন্তু কোনো উইকেট ফেলতে পারেনি আফগানিস্তানের, এবং 100+ রান ছিল। কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে প্ল্যান ওয়াইজ যেই খেলার যে ব্যাপারটা, সেটি কিন্তু পুরোটি করতে পেরেছে। আফগানিস্তানের টপ অর্ডারদেরকে ক্রেডিট দিতেই হয়। ফিনিশিংয়ে হয়তো বা আরেকটু ভালো করা দরকার ছিল, তারপর 140 রান নিয়েও তারা কনফিডেন্টলি যেভাবে ফাইট ব্যাক করেছে, আসলে এটি প্রশংসার দাবিদার। গুলবাদিন এবং ইব্রাহিম জাদরানের জুটিটা আসলে প্রশংসার। আমরা যদি বলি যে আসলে উদ্বোধনী ব্যাটার হিসেবে যেভাবে রান করার দরকার ছিল, আজকে 60-এর বেশি রান করেছে, এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি কিন্তু 80 রানের একটা স্কোর করেছিলেন। সেখানেও কিন্তু সেদিন গ্রুপ পর্বে সেই ম্যাচটা তাদের করে নিয়েছিলেন। আজকেও আমরা দেখেছি আসলে উদ্বোধনী জুটিটা কিন্তু খুব বেশি প্রয়োজন। যখন আপনি একটা টপ অর্ডার, যখন আপনি বেশি রান পেয়ে যাবে, তখন কিন্তু মিডল অর্ডারে অটোমেটিক আপনার চাপটা কমে যাবে, প্রেশারটা যখন কমে যাবে, তখন আপনি কিন্তু খুব ভালোভাবে একটা চ্যালেঞ্জিং সংগ্রহ প্রতিপক্ষের জন্য দাঁড় করাতে পারবেন। সেই কাজটা কিন্তু তারা নিয়মিত করে যাচ্ছেন। ইব্রাহিম জাদরান যদি বলে থাকি, তিনিও কিন্তু ভালো একটা রান আজকে এনে দিয়েছেন দলের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ
আফগানিস্তানের ম্যানেজমেন্ট যদি বলি, তারা যে পরিকল্পনা এগিয়েছে ব্যাটিং সাইড বা বোলিং সাইড সব কিছুতে, আমার মনে হয় অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে প্রথম জয় এনে দেওয়াতে দুর্দান্ত তারা খেলেছে। আরেকটু বলতে চাচ্ছিলাম যে গুরবাজের কথা, আজকের ইনিংসটা কিন্তু তার স্পেশালি আজকের ইনিংসটার কথা বলেন যদি স্ট্রাইক এবং সিলেকশন অফ দ্য শটের কথাও বলেন, যে পানিশ করা ব্যাট বলগুলো এবং আপনি যদি তার পুল শটগুলো দেখেন অসাধারণ ছিল, এবং পার্টনারশিপের যে ব্যাপারটা আপনি কথা বলছিলেন, তারা কিন্তু খুবই পজিটিভলি 12 ওভার পর্যন্ত কোনো প্রেশার না নিয়েই খেলেছে। একটা সময় কিন্তু মার্কাস স্টোইনিস যখন আসলো ফার্স্ট উইকেটটা পেল, তারপরে একটু মিস টাইমিংয়ের ছিল ওই শটটাতে, কিন্তু তারপরে যদি আপনি চিন্তা করেন এই ইনিংসটাতে, আপনি কি মনে হয় যে আফগানিস্তানে এভাবে খেলতে থাকলে তাদের সেমিফাইনালে যাওয়ার একটা পসিবিলিটি আছে কিনা? অবশ্যই, আমার তো মনে হয় যে অনেক ভালো একটা পসিবিলিটি আছে, যেহেতু বাংলাদেশ 2টা ম্যাচই হেরে গেছে। সেক্ষেত্রে আপনি দেখেন যে অস্ট্রেলিয়ার কিন্তু 2বার নিজেদের ঘরে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করার কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে, কিন্তু তারপরেও কিন্তু আফগানিস্তান সেভাবে ভেঙে পড়েনি, যেহেতু তালেবান শাসন আমলে আমরা দেখেছি নারী ক্রিকেট বা ফুটবল উভয় খেলাতেই আসলে তারা পিছিয়ে পড়েছে, তাদেরকে আসলে ওইভাবে আলোর পথে যাওয়ার সেই সুযোগটা পায়নি। কিন্তু দেখেন আপনি দুবাইতে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা সিরিজে যাওয়ার কথা ছিল, তখন সেটাও বাতিল করা হয়েছে এই তালেবান আসার পর। তারপর আপনি যদি দেখেন যে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে তাদের খেলার কথা ছিল, সেখানেও আসলে তারা যেতে পারেনি এই একই কারণে। কিন্তু আজকে যে জবাবটা আফগানরা দিয়েছে, সেটা অস্ট্রেলিয়ার মতো একটা বড় দল, যেখানে আমরা পরাশক্তি বলে থাকি অস্ট্রেলিয়াকে, তাদের মতো একটা শক্তিশালী দলকে আজকে বিশ্বকাপের মতো আসরে এইভাবে তাদেরকে নাকানি চুবানি খাইয়ে তাদের বিপক্ষে জয় নিয়েছে, এটা আসলে অনেক বড় একটা প্রশংসার দাবিদার। এবার যদি আমরা আফগানিস্তানের বোলিং লাইন আপের কথা বলি, স্পেশালি ট্রেভিস হেড যখন ব্যাটিং করছিল, সে কিন্তু ইনসুইং বলে একটু দুর্বল, সেক্ষেত্রে নাভিদ কিন্তু অ্যাঙ্গেল ইউজ করে তাকে একদম তার উইক জায়গাতেই অ্যাটাক করেছে, মানে প্ল্যানিং অনুযায়ী যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু পুরোটাই ছিল আজকে বলারদের কাছে। একদম, নাবিনুল হক বলেন বা গুলবাদিন নাইম বলেন, সবাই কিন্তু আজকে অনেক ভালো বল করেছেন, 4টা উইকেট এনে আসলে যেভাবে ম্যাচে মোড় করে দিয়েছেন। নাবিনুল হক প্রথমেই উইকেট এনে দিয়েছেন, নাবিও পেয়েছেন আজকে। ওই যে আমি বলছিলাম যে শুরু থেকে যে তাদের আসলে প্রতি ওভারে উইকেট বা ডট বল দেওয়ার যে পরিকল্পনা, সেইটাই আসলে সাকসেস এনে দিয়েছে আজকের ম্যাচে। সেক্ষেত্রে তারা কিন্তু মিডল অর্ডার বলেন বা ফ্রেশ নতুন বলে যেভাবে বল করেছে, বা ডেথ ওভারে যেভাবে বল করেছে, ডেথ ওভারে তারা পরপর যেভাবে উইকেটগুলো ফেলেছে, সেইখানেই কিন্তু অস্ট্রেলিয়ার মতো বড় দলকে ভাঙার জন্য ওইটাই যথেষ্ট ছিল, এবং সেই কাজটা তারা করতে পেরেছে, এটাই আসলে বড় সাফল্য এনে দিতে পেরেছে। এবং ক্যাপ্টেন্সির কথাও বলতে চাই রাশিদ খানের, সেভাবে যে তিনি যেভাবে চেঞ্জ অফ বলার করছিল সিচুয়েশন অনুযায়ী এবং অনেক বেশি সাকসেসফুল। মাঝখানে কিন্তু ম্যাক্সওয়েল মোটামুটি সেট হয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু চিন্তার কারণ হয়ে যাচ্ছিল ম্যাক্সওয়েল আজকে ম্যাচটা শেষ করতে পারবে কিনা। তার প্রিভিয়াস রেকর্ডও যদি আপনি বলেন, তাহলে কিন্তু সে এই ধরনের ম্যাচ বের করে নেওয়ার মতো প্লেয়ার। তারপর তো আফগানিস্তানের ক্যাচিংয়ের কথা বলি, 2টা দুর্দান্ত ক্যাচই কিন্তু আজকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসাবে বলা যায়। একদম, ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংটা অনেক বেশি দরকার, কারণ আপনি যখন বল ঠিক মতো দিচ্ছেন, প্লেসটা করছেন ফিল্ডারদের, তখন তারা যদি ঠিকমতো ক্যাচটা না ধরতে পারে, সেইটা কিন্তু অনেক বেশি ম্যাচ শেষে পরবর্তীতে ওইটাই কিন্তু আসলে মুখ্য হয়ে যায়, যে ওই ক্যাচটার জন্য হয়তো বা তারা আরেকটা ম্যাচটা খুব তাড়াতাড়ি জিততে পারতো। কিন্তু আজকে আমার মনে হয়েছে যে আফগানিস্তানের যে ফিল্ডিং করেছে ফিল্ডাররা, তারা নিউজিল্যান্ডের যে ফিল্ডার যেভাবে জাম্প করে যেভাবে তারা উইকেটগুলো ধরেন, সেইভাবে একই মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে যেহেতু পরবর্তী ম্যাচ আফগানিস্তানের একটা সুযোগ আছে, সেক্ষেত্রে কিন্তু একই মাঠে যেহেতু তাদের খেলা আছে, সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বেশ ভয়ঙ্করই একটা আমরা ম্যাচ দেখবো। যদি বাংলাদেশ যদি চ্যালেঞ্জিং কোনো সংগ্রহ আগে প্রথমে ব্যাট করে দিতে পারে, তাহলে হয়তো বা সেটা খুব একটা টি20 ফরম্যাটে যেভাবে আমরা আসলে একটা ম্যাচ আমরা প্রত্যাশা করি, সেই ম্যাচটাই হয়তো আমরা দেখবো। আমরা যদি গ্রুপ 1 এর পয়েন্ট টেবিলটা দেখি এবং রান রেটটাও দেখি, হয়তো বা আরো প্রত্যেকটা টিমের একটি করে ম্যাচ আছে। ইন্ডিয়া কিন্তু অলরেডি 2টা ম্যাচ জিতে কিন্তু তারা সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে। সেক্ষেত্রে ভারত আর অস্ট্রেলিয়ার যেহেতু পরবর্তী একটা ম্যাচ বাকি, অস্ট্রেলিয়া যদি পরবর্তী ম্যাচে জিতে যায় ভারতের বিপক্ষে, সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তানের জন্য অনেক বড় একটা হতাশাই হয়ে যাবে, কারণ আপনি নেট রান রেটে অস্ট্রেলিয়া কিন্তু অনেক বেশি এগিয়ে আছে, কারণ আফগানিস্তান এখন কিন্তু এক ম্যাচ জিতে এখনো মাইনাসে আছে। সেক্ষেত্রে কিন্তু তারা যদি পরবর্তীতে ম্যাচ জিতেও যায় বাংলাদেশের বিপক্ষে, হয়তো প্লাস হবে, কিন্তু অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে জিতে যায়, সেখানে আফগানিস্তানের আর কোনো আশা থাকবে না, আর বাংলাদেশে তো একেবারেই আশা খুবই ক্ষীণ। সেক্ষেত্রে বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে জয়লাভ করে, রান রেট
রান রেটটাও যদি বেড়ে যায় বাংলাদেশে এবং অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার খেলাতে অস্ট্রেলিয়াটা যদি হেরে যায় সেক্ষেত্রে কি বাংলাদেশের কোনো পসিবিলিটি থাকবে কিনা আপনার কাছে কি মনে হয়? সেক্ষেত্রে অনেক বিশাল ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে, 10 উইকেটে জিততে হবে, বা অনেক যদি আপনি রানের ক্ষেত্রে হয় সেটাও অনেক ব্যবধানে জিততে হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকেও অনেক তারা ভারতকে কম রানে আসলে তাদেরকে যদি জিততে পারে আর কি, তাহলে সেক্ষেত্রে নেট রান নেটের হিসাবে তখন হয়তো বা সেমিফাইনালে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে বাংলাদেশের। ধন্যবাদ রওশন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ধন্যবাদ দর্শকরা যারা এতক্ষণ শুনছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।